আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী মোদীকে প্রাণনাশের হুমকি, অস্ট্রেলিয়া সফরে বড় বিপদের আশঙ্কা। অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভারত ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থাগুলো হাই অ্যালার্টে রয়েছে। আগামী 8 থেকে 10 জুলাই মোদীর অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। আর এই পরিস্থিতিতে আবু মুস্তাফা নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে 9 জুলাই মেলবোর্ন মিটস মোদী কর্মসূচিতে প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা। অভিযুক্ত আবু মুস্তাফা ফেসবুক পোস্টে সরাসরি হুমকি দিয়ে বলেছে, স্টেডিয়ামের ছাদ বন্ধ না রাখলে মোদীকে সেখানে হত্যা করা হবে। আর এই ঘটনার পর অস্ট্রেলিয়ার গোয়েন্দারা ওই ব্যক্তির আইপি অ্যাড্রেস শনাক্ত করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ায় ক্রমাগত বাড়তে থাকা কট্টরপন্থা ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দৌরাত্ম্য এই পরিস্থিতির মূল কারণ। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজকে মসজিদে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হয়েছে। অন্যদিকে বোরখা নিষিদ্ধের দাবিতে সোচ্চার পলিন হ্যানসনকে সংসদে সাসপেন্ড হতে হয়েছে। বিশ্লেষকদের অভিযোগ, ব্রিটেনে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়ার মতোই ভুল করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সরকার ও নিরাপত্তা ব্যবস্থা এখন এই কট্টরপন্থীদের লাগাম টানতে হিমশিম খাচ্ছে। মোদীর আসন্ন সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরো কঠোর করা হয়েছে, যাতে কোনো অশুভ শক্তি সফল হতে না পারে। পরিষেবা দিন নয়তো পদত্যাগ করুন, কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। রাজ্যে সরকার বদলের পর থেকে একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজকর্ম থমকে যাওয়ার অভিযোগ উঠছে। কোথাও পঞ্চায়েত প্রধান অফিসে আসছেন না, কোথাও আবার প্রধান ও উপপ্রধান ইস্তফা দিয়েছেন। এর জেরে সরকারি প্রকল্পের কাজ থেকে শুরু করে বিভিন্ন শংসাপত্র প্রদান ব্যাহত হচ্ছে সাধারণ পরিষেবা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। পঞ্চায়েত মন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় 2000 পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয় হয়ে বসে আছেন অথবা অফিসে আসছেন না। এর ফলে সরকারি কাজ ও প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষও প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিসে আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টের অসুবিধা হচ্ছে, সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট যা পান সেটাও পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। দরকার হলে পুলিশ পাঠাবো বাড়িতে তুলে নিয়ে আসতে, আর না হলে সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করব, ডিমের জায়গায় ইট মারা হবে। ভালোই ভালোই চলে আসুন, হয় পঞ্চায়েতে পরিষেবা দিন নয়তো পদত্যাগ করুন, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের। জলপাইগুড়ি তৃণমূল পরিচালিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতেও অচলাবস্থার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিক্ষোভের আশঙ্কায় দিনের পর দিন পঞ্চায়েত অফিসে আসছেন না তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল। এই পরিস্থিতিতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। অরবিন্দ অঞ্চলের উন্নয়ন হচ্ছে না কেন, 100 দিনের কাজ কোথায় গেল, এই সমস্ত প্রশ্ন তুলে প্রধানের জবাব চান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রয়োজনের সময়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করা যাচ্ছে না। এরপরেই নিজের পদ থেকে ইস্তফা দেন রাজেশ মণ্ডল। তার দাবি, নিরাপত্তার অভাব বোধ করায় তিনি পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন না। গ্রাম পঞ্চায়েতের হিসাব গ্রাম পঞ্চায়েত থেকেই হবে এবং অডিটের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। বিজেপি সেবাশ্রম নয়, কার নির্দেশে কামারহাটি পুরসভার চেয়ারম্যান বদল? বিকেল 4টের মধ্যে রিপোর্ট তলব শ্রমিকের। কামারহাটি পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে এবার কড়া বার্তা দিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ বিকেল 4টের মধ্যে বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন শ্রমিক। এই বিষয়ে কোন রকম হঠকারিতা বরদাস্ত করা হবে না, এই বার্তা দিয়ে সোমবার বড় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। কার নির্দেশে কামারহাটি পুরসভার চেয়ারম্যান বদল করা হলো, কে অধিকার দিয়েছে কামারহাটি পুরসভা বিজেপি পরিচালিত করতে? আজ বিকেল 4টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতির স্পষ্ট বার্তা, কোন পুরসভা পঞ্চায়েত দখল করা চলবে না। কোন পুরসভা পঞ্চায়েতকে রাতারাতি বিজেপি শাসিত করার চেষ্টা হলে কড়া পদক্ষেপ নেবে দল। শ্রমিক ভট্টাচার্য আরো বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই ধরনের পুরসভা পঞ্চায়েতে বসবে প্রশাসক। এটা সরকারের কাজ, বিজেপি দলের নয়। জেলা নেতৃত্বকে বলবো কামারহাটি পুরসভায় গিয়ে গঙ্গা জল দিয়ে ওই চেয়ার ধুয়ে আসতে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মুরলীধর সেন লেনের সভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে তিনি বলেছেন, বিজেপি কর্মীরা আবেগতাড়িত হয়ে কিছু বিচ্যুতি ঘটেছে, কোথাও কোথাও তালা ঝুলিয়ে দিয়েছে আবেগতাড়িত হয়ে। তবে তাতে যে দলের কঠোর অবস্থানের কোনো হেরফের হবে না, সেই বার্তাও সাফ জানিয়ে দেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের হুঁশিয়ারি, যারা এখনো বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন তারা সংযত হয়ে যান। যারা মনে করছেন হাতে বিজেপির পতাকা নিয়েই এলাকায় কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেবেন, তারা ভুল করছেন। কামারহাটিতে শুনলাম কেউ চেয়ারম্যান হয়ে গিয়েছেন, কেউ পদাধিকারী হয়েছেন। কে কোথা থেকে কি হয়েছে, সংযত হয়ে যান। এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি।
পার্টির ভেতরে হোক কিংবা বাইরে হোক। যদি কেউ মনে করেন বিজেপির সেবাশ্রম হয়েছে, যদি কেউ মনে করে থাকেন বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবে, যে কেউ কাউন্সিলর হয়ে বিভিন্ন পুরসভায় বসবেন, এটা হবে না। কামারহাটি জেলার কেউ থাকলে জানাবেন, রিপোর্ট জমা দেবেন বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে। কারা বলছে কামারহাটিতে বিজেপি পুরো বোর্ড তৈরি করেছে? কোনো বিধায়ক, কোনো দলের নেতা কাউকে রেয়াত করা হবে না। সর্বনাশ! এ কোন চক্র ঘাঁটি গেড়েছিল কলকাতায়? সর্বশান্ত হতো কত পরিবার। জমানা বদলাতেই বিরাট পর্দাফাঁস পুলিশের। খাস কলকাতায় আরো দুর্নীতির পর্দাফাঁস। বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। এবার জাল লটারি টিকিট তৈরির ও বিক্রির চক্রের সন্ধান পেল কলকাতা পুলিশ। এই চক্রে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে তারা। রবিবার গভীর রাতে জাল লটারি টিকিট তৈরি ও বিক্রি চক্রের বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে এআরএস এর একটি দল কলকাতার ট্যাংরা থানার অন্তর্গত একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালায়। গতকাল মঠেশ্বর তলা লেনের একটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেই এলাকা থেকেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তল্লাশি অভিযানের সময় সেখানে 4 জনকে কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন আকারের ও বিভিন্ন রঙের প্রিন্ট আউট ছাপানো, কাটা, স্টেপল করা এবং বিভিন্ন রাজ্যের সরকারি লটারির টিকিটের আদলে জাল লটারি টিকিট তৈরি করতে দেখা যায়। উদ্ধার হওয়া টিকিটগুলির মধ্যে ধনলক্ষ্মী, চেরাপুঞ্জি, ভুটান স্টেট লটারি, ড্রিম সুপার, গোল্ডেন মর্নিং, ডিয়াবান মর্নিং সহ একাধিক নাম ও নম্বরযুক্ত জাল লটারি টিকিট ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ওই কাজের কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি এবং এই সংক্রান্ত কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। তবে এই প্রথমবার নয়, এর আগেও জাল লটারি টিকিট তৈরি চক্রের সন্ধান পাওয়া গিয়েছিল বাংলার একাধিক জেলায়। গত বছর ঝাড়গ্রামে, উত্তরবঙ্গের ময়নাগুড়িতে জাল লটারি টিকিট তৈরি চক্রের সন্ধান পেয়েছিল পুলিশ। একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায়। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার খাস কলকাতায় এই ধরনের চক্র ফাঁস হলো। 100-র বদলে 125 দিনের কাজ। কারা বাদ পড়লেন? হাজিরা থেকে মজুরির টাকা পেতেও নতুন নিয়ম। ভিবিজি রামজি গ্রামোন্নয়নে নতুন কর্মসূচি। ভিবিজি রামজি বাংলায় সরকার পরিবর্তনের পর গ্রামীণ কর্মসংস্থানে নতুন উদ্যোগ হিসেবে MGNREGS এর পরিবর্তে ভিবিজি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজ চালুর প্রস্তুতি শুরু হয়েছে। এই ঘোষণার পর থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে জব কার্ডধারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সেই কারণে কাজ শুরুর আগেই প্রত্যেক উপভোক্তার আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তীকালে মজুরি প্রদানে কোনো সমস্যা না হয়। অন্যদিকে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে পুরনো জব কার্ডগুলিরও ব্যাপক যাচাই শুরু করেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে তৈরি হওয়া জব কার্ডগুলির মধ্যে অনেক ক্ষেত্রেই উপভোক্তার মৃত্যু হয়েছে। কেউ স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন অথবা SIR এর পর ভোটার তালিকায় নাম বাদ পড়েছে। এই ধরনের ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকা থেকে বাতিল করা হচ্ছে। প্রশাসনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই 4164টি জব কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি 50,177 জন আবেদনকারীর নাম প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এই তালিকায় মূলত মৃত ব্যক্তি, অন্যত্র স্থায়ীভাবে চলে যাওয়া শ্রমিক এবং যাদের নাম SIR এ বাদ পড়েছে তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও এমন বহু পরিবার রয়েছে যারা আর এই প্রকল্পে কাজ করতে আগ্রহী নন বা দীর্ঘদিন আগে গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেছেন। তাদের নামও পর্যায়ক্রমে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। প্রশাসনের বক্তব্য, প্রকল্পের মূল লক্ষ্য প্রকৃত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। তাই ভুয়ো নাম বা অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। 125 দিনের কাজ ঘিরে সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে। প্রতিদিনই বহু মানুষ বিডিও অফিসে এসে নিজেদের জব কার্ড, আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা এবং কাজ শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে খোঁজ নিচ্ছেন। প্রশাসনের আশা, আগামী কয়েকদিনের মধ্যে জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে ধাপে ধাপে কাজ শুরু হলে এই কর্মসূচির সুফল পেতে শুরু করবেন হাজার হাজার গ্রামীণ শ্রমিক। বারুইপুর কাণ্ডে তোলপাড় রাজ্য। আমাকে কেন নজরবন্দি? বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালেই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার জেরে উত্তপ্ত বারুইপুর এলাকায় জনরোষের শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়। গণপিটুনির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। আর এই ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর আগেই তাকে কার্যত গৃহবন্দী করে রেখেছে প্রশাসন। তিনি দাবি করেন, কালীঘাটে তাঁর এবং অভিষেকের বাড়ির সামনে আচমকা বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে এসে সরাসরি রাজ্য প্রশাসনকে প্রশ্ন করেন, আমি তো এখন একা, আমাকে নিয়ে এত চিন্তা কেন? আমাকে কেন নজরবন্দি করা হয়েছে? আমি কি চোর না ডাকাত? এত ভয় পাচ্ছেন কেন?
মমতার অভিযোগ, তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি দেখা করতে যাবেন, কিন্তু এরপরই তার বাড়ির নিরাপত্তা বহর বাড়িয়ে দেওয়া হয়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে রুট মার্চ করানোর যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, এটি নিছকই তৃণমূলের একটি নাটক। তিনি বলেন, অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই ধরনের নাটক করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় Z+ নিরাপত্তা পান, তাকে নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব। কেউ কি বলেছে তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না? অযথা ভয় দেখানোর চেষ্টা চলছে। বর্তমানে বারুইপুর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নাবালিকার খুনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। তবে নির্যাতিতার মৃত্যু এবং তার পরের ঘটনা প্রবাহে যেভাবে রাজনৈতিক দলগুলি একে অপরকে আক্রমণ করছে, তাতে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন এখন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। কালো ভিজবে কলকাতা, উত্তর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা, উত্তাল হবে সমুদ্র। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল থেকেই খেপে খেপে বৃষ্টি হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হচ্ছে। গোটা রাজ্যেই গুছিয়ে বসেছে বর্ষা। আগামী কয়েকদিন এই দুর্যোগ চলবে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আগামীকাল মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় শুধুমাত্র বুধবার বাদে বাকি গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 1-2টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 2-24 পরগনা, 2 মেদিনীপুর আর ঝাড়গ্রামে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে প্রচুর বৃষ্টি হতে পারে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ঝোড়ো হাওয়া দেবে। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পরের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 2027 পর্যন্ত কি মমতার হাতে তৃণমূলের চাবি? কমিশনে কি বললেন কল্যাণ? তৃণমূল কংগ্রেসের অন্দরে নেতৃত্ব নিয়ে যে বিবাদ চলছে, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে বিস্তারিত জবাব দিল দল কালীঘাটপন্থীরা। সোমবার দলের সিনিয়র নেতা কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন, দলের জাতীয় কার্যকরী কমিটি 2027 সাল পর্যন্ত বৈধ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো এবং ব্যাংকে স্বাক্ষরকারী কারা হবেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই শিবিরের থেকে জবাব তলব করেছিল নির্বাচন কমিশন। দিল্লিতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কল্যাণ বলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন আমাদের কাছে জবাব চেয়েছিল। আমরা আজ তার বিস্তারিত উত্তর জমা দিয়েছি। কল্যাণ জানান, অভিযোগ করা হয়েছিল যে এআইটিসি কমিটি এবং জাতীয় কার্যকরী কমিটির মেয়াদ 3 বছরের এবং তা 2025 সালে শেষ হয়ে গেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দলের গঠনতন্ত্র সংশোধন করা হয়। তখন জাতীয় কার্যকরী কমিটির মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 4 বছর করা হয়েছিল। পরে 2006 সালে তা আরো বাড়িয়ে 5 বছর করা হয়। কল্যাণের কথায় শেষবার নির্বাচন হয়েছিল 2022 সালে। তাই স্বাভাবিকভাবেই এআইটিসি এবং জাতীয় কার্যকরী কমিটির মেয়াদ 5 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত থাকবে। সুতরাং কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এই অভিযোগটা ভুল এবং দলের গঠনতন্ত্র বিরোধী। অভিযোগকারীদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল নেতা। তিনি বলেন, যদি আপনারা বলেন যে 2025 সালের পর তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই নেই, তাহলে আপনারা নির্বাচনে লড়লেন কেন? আপনাদের তো পদত্যাগ করা উচিত। একদিকে দলের অস্তিত্ব নেই বলবেন, আবার সেই দলের প্রতীকে ভোটেও লড়বেন, এটা তো হতে পারে না। যদি আপনাদের কথাই ঠিক হয়, তাহলে তো আপনাদের জেতাটাই একটা বড় জালিয়াতি। আপনাদের এখনই পদত্যাগ করা উচিত। কল্যাণ আরো অভিযোগ করেন যে অন্য গোষ্ঠী যেভাবে আলাদা কমিটি তৈরি করেছে তা সম্পূর্ণ দলীয় সংবিধানের পরিপন্থী এবং জালিয়াতি। তিনি বলেন, একটা জালিয়াতির পথ নেওয়া হয়েছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে তা জালিয়াতিরই ফল। এটা পুরোপুরি অসৎ কাজ। ওরা এআইটিসির স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। ওরা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী এবং তাদের পুলিশ অফিসারদের সমর্থনে বেআইনিভাবে পার্টি অফিস দখল করছে। এটা খুব খারাপ হচ্ছে। গত 2রা জুলাই নির্বাচন কমিশন দুই শিবিরকেই সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে তাদের জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন গোষ্ঠী দলের প্রতীক এবং প্রশাসনের উপর নিজেদের অধিকার দাবি করায় তৃণমূলের অন্দরে এই ফাটল আরো গভীর হয়েছে।
রেশন কার্ড নিয়ে বিরাট আপডেট, কেটে দেওয়া হবে এদের নাম, কড়া পদক্ষেপ নতুন সরকারের। পশ্চিমবঙ্গের কোটি কোটি রেশন কার্ড উপভোক্তাদের জন্য অত্যন্ত বড় এবং জরুরি ঘোষণা করল রাজ্য সরকার। সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুয়ো এবং অযোগ্য রেশন কার্ড হোল্ডারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে পুরো রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ ক্লিন বা স্বচ্ছ করতে হবে। এই কড়া পদক্ষেপের ফলে কোন কোন রেশন কার্ড গ্রাহকদের নাম বাতিল হতে পারে এবং খাদ্য দপ্তরের পরবর্তী পরিকল্পনা কি তা জানিয়ে দেওয়া হলো। রাজ্যের খাদ্য দপ্তর থেকে জানা গেছে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দিতে একটি বিশেষ ফিল্টারিং বা যাচাইকরণ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। মূলত বিভিন্ন ক্ষেত্রেই কড়া নজরদারি চালানো হবে, যেমন 18 বছরের পর আবেদন করা রেশন কার্ড। সাধারণত শিশুদের 5 বছর বয়স হলে রেশন কার্ডের জন্য আবেদন করা হয়, কিন্তু যারা 18 বছর বয়স পার হওয়ার পর প্রথমবার রেশন কার্ডের জন্য আবেদন করেছেন সেই সমস্ত কার্ডগুলো বিশেষভাবে স্ক্রিনিং করা হবে। দীর্ঘদিন রাজ্যের বাইরে থাকা ব্যক্তি, কোনো সুনির্দিষ্ট এবং উপযুক্ত কারণ ছাড়া যারা বছরের পর বছর রাজ্যের বাইরে রয়েছেন অথচ এ রাজ্যের রেশন সুবিধা নিচ্ছেন, তাদের কার্ডগুলো খাদ্য দপ্তরের র্যাডারে রয়েছে। প্রথম দফায় যাচাইকরণ বা ভেরিফিকেশন ড্রাইভ চালানো হবে কলকাতা এবং বেশ কিছু নির্দিষ্ট জেলায়, যার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। কলকাতা ছাড়া বাকি প্রতিটি জেলায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হওয়ায় এখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। 2025 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 8,67,13,432 জন মানুষ রেশন কার্ডের মাধ্যমে সরকারি খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। খাদ্য দপ্তর এই বিপুল সংখ্যক উপভোক্তাকে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে প্রতি মাসে বরাদ্দ মতো খাদ্যশস্য বন্টন করে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রাজ্যে এখন আইনের শাসন চলছে, তাই কোনো অযোগ্য ব্যক্তিকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না। ভুয়ো কার্ড হোল্ডারদের চিহ্নিত করতে আধিকারিকরা সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, সরকারি রাজস্ব কোনোভাবেই অপচয় বা নষ্ট হতে দেওয়া যাবে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্প থেকে অযোগ্য এবং ভুয়ো ব্যক্তিদের নাম বাদ দেওয়া হলে সরকারের একটি বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে, আর এই বেঁচে যাওয়া টাকা পরবর্তীতে রাজ্যের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে পরিচালনা করতে এবং নতুন প্রজেক্ট নিয়ে আসতে সাহায্য করবে। তাই প্রকৃত যোগ্য ব্যক্তিরা যাতে তাদের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। কড়া ভেরিফিকেশন, অগস্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ফেরত দিতে হবে এই মহিলাদের। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে 3000 টাকা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নবান্নের কড়া ভেরিফিকেশন ড্রাইভ। তথ্য গোপন করে টাকা নিলে বা অযোগ্য হলে কি পদক্ষেপ নেবে সরকার? অগস্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ফেরত দিতে হবে এই মহিলাদের। অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক আশা প্রত্যাশা মহিলাদের। মাসে মাসে 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের টাকাও দেওয়া হয়েছে। জুলাই মাসে 1,10,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে 3000 টাকা। তবে এখনো অনেকের আবেদন গৃহীত হয়নি, তা ভেরিফিকেশন পর্যায়ে আছে। তারা আদৌ অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিজেপি সরকার প্রথম থেকেই বলেছে যে প্রকৃত প্রয়োজন যাদের তাদেরই অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যেই সরকার বেশ কিছু ক্রাইটেরিয়া বা শর্ত জানিয়েছে যে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আর কারা নয়। যেমন সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান যারা, কিংবা যাদের আয় আয়করের সীমার থেকে বেশি, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে এই বিপুল পরিমাণ অর্থ বিলি বন্টনের ক্ষেত্রে নবান্ন এবং সংশ্লিষ্ট দফতর এক অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রশাসনিক সূত্রে খবর, তথ্য গোপন করে বা অযোগ্য হওয়া সত্ত্বেও যদি কেউ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেন তবে ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ার পর সেই টাকা ফেরত নেওয়ার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন যে টাকা দেওয়ার আগে এবং টাকা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন একটি স্বচ্ছ অ্যানালিসিস বা যাচাই প্রক্রিয়া চালানো হবে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে রাজ্যের প্রতিটি প্রকৃত নাগরিক যেন অত্যন্ত সহজে এই সরকারি সুবিধা পায় এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত না থাকে। সরকার বিশেষ করে ভোটার তালিকা এবং এসআইআর তালিকা মিলিয়ে দেখার উপর জোর দিচ্ছে। সরকার স্পষ্ট করে দিয়েছে যে প্রকল্পের লক্ষ্য হলো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা প্রদান করা। কিন্তু এই সহায়তা দেওয়ার আগে প্রশাসন নিশ্চিত করতে চায় যে সরকারি কোষাগারের টাকা যেন কোনোভাবেই অপাত্রে দান না হয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা সিএ এর অধীনে আবেদন করেছেন বা যাদের নাগরিকত্ব ট্রাইব্যুনালে বিচারাধীন তারা এই সুবিধার আওতায় থাকবেন, কিন্তু অন্য কোনো অবৈধ উপায়ে টাকা নেওয়ার চেষ্টা করলে প্রশাসন তা বরদাস্ত করবে না। তবে শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্যই কাউকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো প্রশাসনিক নিয়ম নেই। কোনো উপভোক্তার বিরুদ্ধে অনিয়ম বা ভুয়ো তথ্য প্রমাণিত হলে তবেই প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তাই যারা প্রকৃত যোগ্য এবং সঠিক নথি জমা দিয়েছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
টাকা তুললে সম্মান পেতাম হয়তো। হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টি ছাড়লেন মুর্শিদাবাদ জেলা সভাপতি। মূলত মুর্শিদাবাদ কেন্দ্রিক এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যখন আইনি জটে পড়েছেন, ঠিক তখনই জেলা সভাপতি দল ছাড়ার কথা ঘোষণা করলেন। আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে বারবার পুলিশ তলব করছে। সভায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একাধিক নেতা। এই পরিস্থিতিতে দলের নীতি নিয়ে সমালোচনা করে দলত্যাগ করলেন আমজনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদের জেলা সভাপতি। তার সঙ্গী হলেন আরো দুই স্থানীয় নেতা। বিধানসভা ভোটের মাস দুয়েক আগে হুমায়ুনের তৈরি করা আমজনতা উন্নয়ন পার্টি গত কয়েক মাসে নানান উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। 200-রও বেশি আসনে প্রার্থী দিলেও মাঝপথে অনেকে দল ছেড়েছেন। এমনকি তাদের মধ্যে বেশ কিছু প্রার্থীও দল বদল করেন। শেষমেশ আমজনতা উন্নয়ন পার্টি জিতেছে 2টি আসনে, রেজিনগর এবং নওদা। 2টি আসনেই প্রার্থী ছিলেন হুমায়ুন। মূলত মুর্শিদাবাদ কেন্দ্রিক এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যখন আইনি জটে পড়েছেন, ঠিক তখনই জেলা সভাপতি দল ছাড়ার কথা ঘোষণা করলেন। প্রথম থেকে মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ সামলানো বিজয় শেখ বিধানসভা ভোটেও লড়েছিলেন। রবিবার রাতে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। সোমবার হুমায়ুনকে ইস্তফাপত্র পাঠাবেন বলে জানিয়েছিলেন। বিজয়ের সঙ্গে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন হরিহরপাড়ার 2 অঞ্চল সভাপতিও। আমজনতা উন্নয়ন পার্টি ছাড়ার কারণ হিসেবে বিজয় দলের একাংশকে দুর্নীতি ইস্যুতে বিঁধেছেন। তিনি বলেন, দলে নিষ্ঠাবান কর্মীদের কোনো মূল্যায়ন নেই। কিছু সুযোগ সন্ধানী নেতার কথাতেই দল পরিচালিত হচ্ছে। খেয়াল খুশি মতো পদ বিলিয়ে দেওয়া হচ্ছে। বিজয়ের দাবি, কোনোদিন সক্রিয় রাজনীতি না করা কিছু লোক হুমায়ুনের দলে বড় বড় পদ দখল করে আছেন। তিনি বলেন, দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি হুমায়ুন কবিরকে সম্মান করি, আগামী দিনেও করব। কাল লিখিতভাবে জানিয়ে দেব। কিন্তু আমজনতা উন্নয়ন পার্টিতে এসে অনেকে ভাবছেন বিশাল কিছু হয়ে গেছি। আসলে মার্কেট থেকে টাকা তুললে হয়তো সম্মান পেতাম।